12 বছর আমি ড্রাইভার ছিলাম। তা আমি গাড়ি ড্রাইভ করে যাচ্ছি, কোনো কোনো সময় দেখতাম রাস্তায়, এ গল্প বহু জায়গায় বলেছি, একজন মানুষ দাঁড়িয়ে আছে পাশে একটা রিক্সা। তার গায়ের কাপড় চোপড় দেখে বুঝাই যাচ্ছে তিনি একজন রিক্সা চালক। আরেকজন টিপটপ চেহারার মানুষ, ফিনফিনা কাপড়, তিনি তাকে গালিগালাজ করছেন, তার কলার ধরে ঝাঁকুনি দিচ্ছেন, চান্স পাইলে গালে একটা চড় বসাই দিচ্ছেন। আমি গাড়ির দরজা খুলে নামিয়ে গিয়ে বলতাম, মারেন তো আমাকে, পারবেন? বলতো আপনাকে? আমি যেই হই, মারেন না, আপনার গায়ে যেন এত শক্তি, আমার একটু মারেন। ও কি অপরাধ করেছে, ওরা যে এরকম করতেছে? হয়েছে ও বেটা 10 টাকার জায়গায় 20 টাকা বাড়াচ্ছিস। আমি আচ্ছা মানলাম এটা একটা অপরাধ। সে কি আপনার পকেটে হাত ঢুকিয়েছিল? কয় না। ছুরি ধরেছিল? কয় তাও না। রিভলভার ওপেন করে বলেছে যে দেন, হইলে শুট করে দেবো? কয় না, তাও করে। আমি বললাম যদি ওই রকম একজন আসতেন কি করতেন? বাপ বাপ ডেকে ওর হাতে সব তুলে দিতেন, দিতেন না? তখন আর কিছু বলেন। আমি দিতেন, অবশ্যই দিতেন। সে তো এটা করে নাই আপনার সাথে। পেটের ক্ষুধার জ্বালায়, বাচ্চাদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার আশায়, তার বৃদ্ধ মায়ের জন্য ঔষধ কেনার আশায় হয়তো 10 টাকার জায়গায় আপনার কাছে 20 টাকা চাইছে। আপনি দিবেন না? একটু মানবিক আচরণ করেন, তাকে বুঝে বলেন যে ভাই এটাই তোমার ভাড়া, এর চেয়ে বেশি তোমাকে দেওয়ার আমার সামর্থ্য নাই বা এখন নাই, আমি চাইলেও পারবো না। তাইলে লোকটা তো আর আপনাকে কুস্তি লাগাবে না, আপনার সে সবর করে চলে যাবে যে একটু আশা করেছিলাম, আচ্ছা পাই নাই, ঠিক আছে, অসুবিধা। আপনি এইরকম করতে গেলেন, আমি দুঃখিত, আপনি আমাকে ক্ষমা করেন। আমি আপনাকে কেন ক্ষমা করবো? আপনি যার কাছে অপরাধ করেছেন ক্ষমাটা তার কাছে চান। আপনি তো অপরাধ আমার সাথে করেন নাই, এই সাহস তো আপনার নাই। আপনি অপরাধ করেছেন আমার একজন দুর্বল ভাইয়ের সাথে, একজন শ্রমিক বন্ধুর সাথে, ক্ষমা আপনার তার কাছেই চাইতে হবে। চায় না, ইজ্জতে ধরে। একজন রিক্সা চালক ভাইয়ের কাছে ক্ষমা চাইবে কিভাবে? আমি বলতাম আপনাকে কিন্তু ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি নড়তে দেবো না, ক্ষমা আপনাকে চাইতে। আপনি যে অপরাধ করেছেন আপনাকে ক্ষমা চাইতে, কেন আপনি হাত তুলেছেন? এরপরে ক্ষমা চাইতো লজ্জায় শরমে এদিক ওদিক তাকাইয়া। তারপরে আস্তে আস্তে পকেটে হাত ডুবাইতো যে আরো 10 টাকা 20 টাকা দেবো। আপনার ওই টাকা লাগবে না, ও টাকা সে নিবেও, আপনি এখন আপনার পথে যান। আমি মাথায় হাত তুলে বলতাম, ভাই মানুষ সবাই সমান না, ভুলে যাও, ক্ষমা করে দাও। সে তো ক্ষমা চেয়েছে। আমার তৌফিক থাকলে কিছু দিয়ে বলতাম, এটা এখন দেখবাও না, খুলবাও না, যাও আরো একটু আগে গিয়ে দেখি। যাওয়ার সময় তোমার মা থাকলে মার জন্য, বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাও। আমি কি ফকির হয়ে গিয়েছি এটা করার কারণে? আমার আল্লাহ আমাকে সম্মানিত করেন নাই? আমার আল্লাহ আমাকে ভালো রাখেন নাই? কিন্তু যে লোকটা ওটা করেছে সে কি রাজা হয়ে গেছে বাংলাদেশে? হয় নাই। আল্লাহ তাআলা দিয়ে দন চায় মন, কেড়ে নিতে কতক্ষণ। সকালবেলা রাজা সেজে ফকির সন্ধ্যাবেলা। সেই আল্লাহ কুন ফায়াকুনের মালিক। আমি জানি আপনাদের জীবন বড় কষ্টের। আপনারা এখানে এসেছেন কিছু প্রশ্ন করতে। আমি শুনতে চেয়েছিলাম আপনাদের জীবনের গল্প, আপনারা কিভাবে জীবন চলেন, এই যুদ্ধে আপনারা কিভাবে ঘানি টানতেছেন। 18 কোটি মানুষের দেশে একেবারেই নিম্ন আয়ের মানুষের সংখ্যা হচ্ছে মিনিমাম 2 কোটি। এই মানুষগুলার সম্মান কদর বেড়ে যায় যখন ইলেকশন আসে। যারা এর আগে কোনোদিন একটু সম্মান করে নাই, ভালোবাসে নাই, তিনি ওই সময় ভালোবাসা পান, সম্মানও পান। হ্যাঁ, যারা ভালো মানুষ তারা আজীবন সম্মান করবে, ভালোবাসবে। আর যারা মতলববাজ, ওই সময় ধোঁকা দিয়ে সম্মানের নামে প্রতারণা করে তার মতলব হাসিল করার পরে আপনাকে আর চিনবে না। এখন আপনার পাক করে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, তখন সালাম দিলেও জবাব দেবে না। এটা সমাজের বাস্তব চিত্র কিনা? এরকম একটা বাড়িতে, একজন গরিব মানুষের বাড়ি,
একজন ক্যান্ডিডেট গেছেন তার সাথে দেখা করতে ভোট চাইতে। তো সে তো এরকম একজন গুসকাসওয়ালা বাবু গেছেন, তাকে সম্মান করার জন্য ঘর থেকে বের হয়ে আইসা সালাম দিছে, আপনি কেমন আছেন? কই ভাই তোমার সাথে পরে কথা বলবো, আগে আসো চাচার কবরটা জিয়ারত করে আসি। কোন চাচা? বলে তোমার বাবা। কই না, আমার বাবা তো এখনো জীবিত আছে। কারণ জিত্তা বাবার কবর জিয়ারত করবে, এটা নির্বাচনের সময়। সে বয়স দেখে মনে করেছে ওনার বাবা বোধহয় নেই। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে। 19 সালে আমি যাব ফিলিপিন্স। আমি গিয়েছি বিমানবন্দরে, তখন তো শেখ হাসিনার শাসন, আমাকে যেতে দিবে না, কোনো একটা কায়দায় আমাকে পেস দিবে। 2 ঘন্টা বসিয়ে রেখে আমাকে শেষ মুহূর্তে দৌড়ে দৌড়ে গিয়ে উঠিয়ে দিল একটা মালয়েশিয়ান এয়ারলাইন্স। 5 মিনিটের মাথায় একজন গিয়ে হাসির, বলে যে অমুক নামের প্যাসেঞ্জার। আমি বললাম যে আমি। ভাই আপনি একটু আসবেন, দুটো কথা আপনার সাথে আছে। বলে আসবো কোথায়? যে এই যে বোর্ডিং ব্রিজ, এখানে একটু আসেন। গেলাম, যাওয়ার পরে বলে আপনি তো বোধহয় ফিলিপিন যাবেন। বলে জি জি আমি ফিলিপিন যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে নিয়ে যান। কয় যে সম্ভবত আপনার আম্মা ইন্তেকাল করেছেন। বললাম সম্ভবত কেন? আমার আম্মা নিঃসন্দেহে ইন্তেকাল করেছে, তবে 8 বছর আগে, আজকে নয়। এখন তো ব্যাকল বনে গেছে, মুখ টুক তার চেঞ্জ হয়ে গেছে। তারপরে বলতেছে তাইলে আপনার কোন নিকট আত্মীয়? আমি বললাম নিকট আত্মীয় কেন, আমি নিজেও মরতে পারি, এখন আপনিও মরতে পারেন। আমি মরতে পারি তো সে অসুবিধা হয় নাই। যখন বলছি আপনিও মরতে পারেন, তখন দেখি তার মুখ আবার চেঞ্জ হয়ে গেছে। আমি বললাম যে আমি জানলেন কেমনে ভাই? কয়েছে না আপনার একজন ঘনিষ্ঠ মানুষ এখানে এসে বলে গেল। বললাম এই দেখেন আমার হাতে একটা মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, এখানে 4000 মানুষের নাম্বার স্টোর করা আছে। আপনি কি মনে করেন যে এর মাঝে আমার আপনজন আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই? তারা সবাই আছে। একটা গর্দব আপনাকে বড় কষ্ট দিল, আমার বড় দুঃখ লাগতেছে। আপনি তো জ্ঞানী মানুষ। আসলে গর্দব তো আমি তারই বলছি। তো বলে যে যদি এমন হয়, এমন হলে আবার আসবো, অসুবিধা নেই। এ পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো মেসেজ নেই। আপনি যাবেনই তাহলে? এবং তা আমি বলতে পারবো। আমি যাওয়ার জন্য আল্লাহর পর ভরসা করে প্লেনে উঠেছি। কারণ আমি যেতে পারবো কিনা এই ফয়সালা আল্লাহ। আমি আমার আল্লাহ সাহায্যের জন্য অপেক্ষা করি। এর মাঝে বিরক্ত হয়ে 6-7 মিনিটে এই কথাগুলা দেরি হয়ে যাচ্ছে, প্লেন ছাড়ার অলরেডি 5 মিনিট ওভার। ককপিট থেকে পাইলট নেমে এসে বলে যে আমাদেরকে মুক্তি দেন। ওর দিকে একটু ধমক দিছে, দেওয়ার পরে সে চলে গেছে, দরজা বন্ধ হলো। আমার কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে।